নিউজ 18 প্রাইমে যে খবরের দিকে নজর রাখবো, পড়ুয়াদের মানসিক চাপ কমাতে এবার উদ্যোগ। একাদশ ও দ্বাদশ শ্রেণীতে এবার এই মানসিক চাপ নিয়ন্ত্রণের পাঠ দেওয়া হবে। চলতি শিক্ষাবর্ষ থেকেই চালু হবে নয়া পাঠ্যক্রম। সরাসরি চলে যাব, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে। সোমরাজ আরো বিস্তারিত জানাবে এই বিষয়ে। সোমরাজ, দেখো, একাদশ ও দ্বাদশ শ্রেণীর পাঠ্যক্রমে রাজ্য সরকারের তরফে এবার মানসিক চাপ পড়ুয়ারা কিভাবে কমাবেন তার বিস্তারিত পাঠ দেওয়া হচ্ছে। চলতি শিক্ষাবর্ষই থেকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং যেটা বলা হয়েছে মূলত উচ্চ মাধ্যমিক স্তরে বিশেষত মানসিক চাপ কি এবং মানসিক চাপ তা বোঝার উপায় কি এবং তার সঙ্গে পড়ুয়াদের মানসিক চাপ হলে তা কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং তার জন্য কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন, বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে কথা বলেই এই পাঠ্যক্রম তৈরি করা হয়েছে, তেমনটাই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দাবি। এবং শিক্ষক শিক্ষিকারা যারা এটি পড়াবেন পড়ুয়াদের, তাদের জন্য বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হবে। শিক্ষক শিক্ষিকারা প্রশিক্ষণ নিয়েই ছাত্রছাত্রীদের এই মানসিক চাপ কি এবং মানসিক চাপ কিভাবে কমানো যায় সেই সম্পর্কে বিস্তারিত পাঠ দেবেন। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন যে বর্তমানে প্রতিযোগিতার যুগে ছাত্রছাত্রীদের ওপর প্রচুর চাপ বাড়ছে, ফলাফলের চাপ বাড়ছে, রেজাল্টের চাপ বাড়ছে। তাই এই সব দিক বিচার করেই এটা একটা সময়োপযোগী সিদ্ধান্ত তারা নিয়েছেন এবং ছাত্রছাত্রীরা এই বিষয়টি পড়বেন। তবে পড়ার পাশাপাশি এটা বাস্তবে কিভাবে তারা প্রয়োগ করবেন তার জন্যই শিক্ষক শিক্ষিকাদের প্রশিক্ষণ দেওয়া হবে। তারা প্রশিক্ষণ নেবেন, প্রশিক্ষণ নিয়ে ছাত্রছাত্রীদের তা বোঝাবেন এবং তার সঙ্গে এই মানসিক চাপ কতটা ভয়ঙ্কর সেই সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে দেওয়া হবে এবং স্কুলগুলিকে আগামী দিনে পরামর্শ দেওয়া হবে। আগামী দিনে তারা প্রয়োজন মনে করলে বিভিন্ন জায়গা থেকে মনস্তত্ত্ববিদদের নিয়ে এসে যাতে ছাত্রছাত্রীদের পড়ান সেই বিষয়টি স্কুলগুলিকে আগ্রহ দেখানোর ব্যাপারে বলা হবে, তেমনটাই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলছে। বেশ সোমরাজ। এই কারিকুলামে এই জিনিসগুলো অন্তর্ভুক্ত করলে তাহলে বাচ্চারা বুঝতে পারবে যে স্ট্রেস, মানসিক চাপ একটা সমস্যা এবং সেটা সমস্যা সমাধান করার কিছু কিছু উপায় রয়েছে। অত্যন্ত একটা ভালো প্রয়াস। ভবিষ্যতের অনেক কিছু আমার রেজাল্টের ওপর নির্ভর করছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা যে বছরে অন্তত 25 থেকে 30 জন পড়ুয়া কোটায় গিয়ে সুইসাইড করে। পারিবারিক সমস্যা, রোজগারের অভাব, বাবা মার অসুস্থতা, অনেক কারণে বাচ্চাদের মধ্যে সামগ্রিকভাবে মানসিক চাপ হয়। এটাকে উপশম করার উপায় হচ্ছে এই নিয়ে আরো যত বেশি আমরা কথা বলতে পারি। পছন্দের হাসপাতালে পার্থ চট্টোপাধ্যায়কে বেসরকারি হাসপাতালে স্থানান্তর এসএসকেএম কর্তৃপক্ষকে নির্দেশ সিবিআই আদালতের। আজই পার্থ চট্টোপাধ্যায়কে স্থানান্তরের নির্দেশ। এই বিষয়ে আরো আপডেট দেবে অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত শুনতে পাচ্ছ? এখন পার্থ চট্টোপাধ্যায় তিনি অসুস্থ হয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন। তার আইনজীবীর তরফে বিশেষ সিবিআই আদালতের কাছে আবেদন করা হয়েছিল যাতে তাকে বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় এবং পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা যাতে করা যায়। সেক্ষেত্রে সে আবেদন মঞ্জুর করা হয়েছে। কারণ গতকালই বিশেষ সিবিআই আদালতের তরফে এসএসকেএম কর্তৃপক্ষের কাছ থেকে পার্থ চট্টোপাধ্যায়ের মেডিকেল রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছিল বা তলব করা হয়েছিল। আজকে সেই রিপোর্ট জমা পড়ে আদালতে। সেই রিপোর্ট দেখার পরই আদালত নির্দেশ দিয়েছে যে আজকের মধ্যে এসএসকেএম কর্তৃপক্ষ পার্থ চট্টোপাধ্যায়কে বাইপাসে তার একটি বেসরকারি হাসপাতালে তাকে স্থানান্তরিত করতে হবে। একই সঙ্গে কলকাতা পুলিশ কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে বাইপাসে যে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হবে পার্থ চট্টোপাধ্যায়কে, সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা কমিশনারকে করতে হবে। এবং ইতিমধ্যেই সেই অর্ডার কপি এসএসকেএম কর্তৃপক্ষের কাছে গিয়েছে এবং কিছু সময়ের মধ্যে হয়তো পার্থ চট্টোপাধ্যায়কে ইএম বাইপাসের উপর যে বেসরকারি হাসপাতাল রয়েছে সেখানে স্থানান্তরিত করার প্রক্রিয়া শুরু হবে। বেশ অমিত। আরজিকর দুর্নীতি মামলায় নয়া মোড়। সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিচারে অনুমোদন রাজ্যের। 7 দিনে চার্জ ফ্রেম করতে নির্দেশ হাইকোর্টের। আর কি নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে জানাবে আমার সঙ্গে অর্ণব রয়েছে। অর্ণব, দেখো, আরজিকর কাণ্ডে কলকাতা হাইকোর্টের নির্দেশে নিয়োগ এক্ষেত্রে আরজিকরে যে দুর্নীতির অভিযোগ এনেছিল তৎকালীন বা প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী, তার অভিযোগের প্রেক্ষিতে সিবিআই কে তদন্তের নির্দেশ দেয় এবং সেই তদন্তে শেষে নভেম্বর মাসের শেষের দিকে চার্জশিট দেয় সিবিআই। কিন্তু চার্জশিট দেওয়ার
ফ্রেম হয়নি। আজকে হাইকোর্টে যেটা সামনে আসে যে ইডি এবং সিবিআই উভয়ের আইনজীবী জানান যে গতকাল অর্থাৎ 27 তারিখ জানুয়ারি মাসে রাজ্য সরকার সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিচার শুরু করার বিষয়ে সম্মতি দিয়েছে বা অ্যাপ্রুভাল দিয়েছে বা অনুমোদন দিয়েছে। অর্থাৎ রাজ্য সরকারও চাইছে তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিচার হোক, যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয় তার বিচার হোক। রাজ্য সরকার অনুমোদন শেষমেশ দিয়েছে। এক্ষেত্রে এই চার্জ ফ্রেমের পর বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দিয়েছেন দুটো নির্দিষ্ট করে, 7 দিনের মধ্যে চার্জ ফ্রেম করতে হবে, ধরিয়ে রাখা যাবে না। অর্থাৎ আজ 28 তারিখ, সামনে ফেব্রুয়ারি মাসে প্রথম সপ্তাহের মধ্যে চার্জ ফ্রেম করে দিতে হবে। আর তারপর যত দ্রুত সম্ভব আর্জিকর কাণ্ডের দুর্নীতি তো এই বিচার প্রক্রিয়া সেটাকে শেষ করতে হবে সিবিআই কে। অর্থাৎ এই বিচার প্রক্রিয়া আমাদের রাজ্যে বিভিন্ন উদাহরণ রয়েছে যে ঝুলে রয়েছে দীর্ঘসূত্রতা বারবার চাপা পড়ে যাচ্ছে, তা যেন না হয় সেটাকে সামনে রেখে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই কড়া পর্যবেক্ষণ করে নির্দেশ করে কার্যত মামলাটি এক নিষ্পত্তি করে দিলেন। একই সঙ্গে নতুন যে বিষয়টি এলো, ইডির তরফে জানানো হলো যেহেতু সিবিআই তদন্ত প্রায় শেষ, এই অবস্থায় তারা ইসি আয়া করে তারা এবার তদন্ত শুরু করছে। বেশ, 19শে ডিসেম্বর 2024 আমরা খবর দেখিয়েছিলাম প্রমোটারকে পিটিয়ে কাউন্সিলর গ্রেফতারের যে আবেদন, সেই কাউন্সিলরকে গ্রেফতারের আবেদন ফেরালো হাইকোর্ট। প্রমোটারের আবেদন ফেরালো হাইকোর্ট, কাউন্সিলরকে গ্রেফতারের আবেদন ফেরালো হাইকোর্ট। প্রমোটার পিটিয়ে এখনো বেপাত্তা কাউন্সিলর। 19শে ডিসেম্বরের পর থেকে আজ 28শে জানুয়ারি এখনো পর্যন্ত বেপাত্তা কাউন্সিলর। আরো বিস্তারিত বলবে আমার সঙ্গে অর্ণব রয়েছে। অর্ণব, দেখো, ডিসেম্বরে বাগুইআটি থানার এই প্রমোটার বা ডেভেলপারের তাকে আক্রমণ করা হয় এবং তিনি রক্তাক্ত অবস্থায় থানায় যান। একাধিক বিষয় সামনে এসছে। সেই ঘটনাতে মূল অভিযুক্ত সেখানকার কাউন্সিলরকে ঠাউরে হাইকোর্টে মামলা করে ওই প্রমোটার এবং এক্ষেত্রে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সাংবিধানিক আদালত সেখানে দুটো নির্দিষ্ট করে আবেদন রাখে। কেন মূল অভিযুক্ত তিনি প্রভাবশালী কাউন্সিলর, তাকে কেন পুলিশ গ্রেপ্তার করছে না, এক। আর দ্বিতীয় হচ্ছে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন, তার কাছে হুমকি ফোন আসছে, তাই তার নিরাপত্তার বন্দোবস্ত করুক। আজ সাংবিধানিক আদালতের বিচারপতি হিসাবে তীর্থঙ্কর ঘোষ স্পষ্ট করে দিয়েছেন রিট কোর্টের, অর্থাৎ এই সাংবিধানিক আদালতের এইরকম কোনো নির্দেশ দেওয়ার ক্ষমতা নেই যে এখান থেকে হাইকোর্ট একটা নির্দেশ দেবে রিট কোর্ট আর সঙ্গে সঙ্গে সমরেশ বাবু যিনি রয়েছেন ওখানে কাউন্সিলর অভিযুক্ত, তার অভিযোগ অনুযায়ী তিনি গ্রেপ্তার হয়ে যাবেন। কোন আইনে তাকে গ্রেপ্তার করার এই কোর্ট থেকে নির্দেশ জারি হয় সেটা যদি দেখাতে পারে তার আইনজীবী, তিনি সেই নির্দেশ জারি করবেন। শেষমেশ তার আইনজীবী ঢোক গেলেন এবং শেষমেশ সমরেশকে গ্রেপ্তারের ব্যাপারে অথবা কাউন্সিলরকে গ্রেপ্তারের ব্যাপারে কোনো নির্দেশ দিলেন না বিচারপতি এবং যে নিরাপত্তার দাবি তিনি জানিয়েছিলেন সেক্ষেত্রে তাকে বাগুইআটি থানার যে ডেপুটি কমিশনারের আন্ডারে বিধাননগর পুলিশের তার কাছে আবেদন করতে হবে এবং সেই আবেদন পত্রে হুমকির বিষয়টি নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বিধাননগর কমিশনারেটের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি কমিশনার তিনি সিদ্ধান্ত নেবেন এবং কার্যত বলা যায় হাইকোর্ট থেকে খালি হাতে ফিরলেন ওই প্রমোটার। বেশ অর্ণব।